TS1 মানে হচ্ছে এই লাইনের উপর যতগুলা পোল পড়বে, পোল এই লাইনের উপর আমি আঁকবো না কেন, এই যে এখানে একটা পোল আঁকি, তারপরে সে এখানে একটা পোল, বা এখানে একটা পোল, যতগুলো পোলই হোক না কেন এই সবগুলো এই লাইনের উপর সবগুলো পোলের সেটলিং টাইম সেম। ঠিক আছে, আবার পাশে আরেকটা লাইন আঁকা, পাশের আরেকটা লাইন হচ্ছে TS2, আরেকটা ভার্টিক্যাল লাইন। তাহলে এই TS2 এর উপরে যতগুলা আমাদের পোল পড়বে বা পোল আমরা আঁকবো সবগুলার সেটলিং টাইম সেম হবে। তবে এখানে একটা কম্প্যারিজন আছে, TS1 আর TS2 এর মধ্যে কিন্তু আবার একটা ডিফারেন্স আছে। তাহলে প্রতিটা ভার্টিক্যাল লাইনের উপর পোল সেম, কিন্তু যত আমাদের ভার্টিক্যাল লাইনটা ওয়াই অ্যাক্সিসের কাছে আগাবে তত সেটলিং টাইম বাড়বে। তার মানে TS1 ইজ গ্রেটার দেন TS2। তাহলে যদি এরকম এখানে আরেকটা লাইন থাকে, যেখানে আরেকটা স্ট্রেট লাইন থাকে এরকম, তাহলে সেটার সেটলিং টাইম হবে গ্রেটার দেন TS1 এন্ড গ্রেটার দেন TS2। ঠিক আছে, অলওয়েজ কি ওয়াই অ্যাক্সিসের দিকেই বাড়বে? ওয়াই অ্যাক্সিসে বাড়বে না, মানে এদিকেও থাকতে পারে একটা লাইন। আমি বললাম যে সে এদিকে একটা, এই লাইনের উপর আমি পোলগুলো আঁকলাম, হ্যাঁ, এই লাইনের উপর পোলগুলো আঁকলাম। এখন তোমার কম্পেয়ার করতে হবে যে সে এটা হচ্ছে T1, হ্যাঁ, আর এটা হচ্ছে সে এইটা হচ্ছে আমি আরেকটা নাম দিই, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে T0, হ্যাঁ, এটা T0 আর এটা হচ্ছে 4। হ্যাঁ, এখন তুমি কম্পেয়ার করো কোন কোন লাইনের উপর সেটলিং টাইম সবচেয়ে বেশি। না, T4 না, T0। হ্যাঁ, যেটা অ্যাক্সিসের কাছে সেটার সেটলিং টাইম সবচেয়ে বেশি। তাহলে T0 সেটলিং টাইম বেশি, দেন T1, TS1, দেন TS2, দেন T4। জি স্যার। ঠিক আছে, তাহলে ভার্টিক্যাল লাইনের উপর সেটলিং টাইম ফিক্সড, আর ভার্টিক্যাল লাইনটা যত অ্যাক্সিসের কাছে আগাবে তত আমাদের সেটলিং টাইমের মান বাড়বে। হ্যাঁ বলো স্যার। প্রশ্নটা স্যার এক্সাম নিয়েছিল স্যার, একটু কাইন্ডলি কি দেখবেন আমারটা কি স্যার মানে অন টাইমে সাবমিট হচ্ছে কিনা? তুমি এখন একটু রিফ্রেশ দাও, জানাচ্ছি টার্নড ইন হলে বুঝবা যে সাবমিট হয়েছে। স্যার। টার্ন রেট হয়েছে একটু না, দেখবেন টার্নড ইন স্যার, হলে মানে সাবমিট হয়ে গেছে। অ্যাকসেপ্টেবল কিনা কিনা হ্যাঁ একটু হ্যাঁ, দেখার জন্য স্যার। টাইম মানে স্যার আপনার কাছে অ্যাকসেপ্টেবল কিনা টাইমিংটা? এখানে টার্ন রেট লেট টার্নড আসছে ইন না লেট স্যার, হলে তাহলে আমার হচ্ছে মানে অন টাইমে একদম perfect চলে গেছে, পরে আচ্ছা নেট নিয়ে আচ্ছা, আমার ওইটা বুঝতেছি এটা স্যার। নিয়ে আর কথা বলবো না তাহলে। আচ্ছা, তাহলে আমাদের যে এখানে যেটা ছিলাম, যে এখানে ভার্টিক্যাল লাইনের উপর সেটলিং টাইম সেম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের হরিজন্টাল লাইনগুলোতে আসি। হরিজন্টাল লাইনের উপর হচ্ছে পিক টাইম সেম। এখানে দুইটা হরিজন্টাল লাইন আঁকা, তার মানে এই দুইটা হরিজন্টাল লাইনের মধ্যে আমি যে কোনো জায়গায় পোল প্লট করি না কেন, এই যে এখানে প্লট করি বা এখানে প্লট করি বা ডান সাইডেও যদি প্লট করি, যদিও আমি বলছি ডান সাইডে আমরা অ্যাভয়েড করব, কারণ ডান সাইড হচ্ছে আনস্টেবল। আমাদের জন্য ডান সাইড, ওয়াই অ্যাক্সিসের ডান পাশটা হচ্ছে আনস্টেবল পোলের লোকেশন, ওখানে অ্যাকচুয়ালি সিস্টেমের জন্য আমরা ওইটা কনসিডার করতেছে না এই বইটা, তাহলে আমরা ওইটা অ্যাভয়েড করব। তাহলে খেয়াল করে দেখি যতগুলা পোল প্লট করি না কেন হরিজন্টাল লাইনের উপর, সবগুলা পয়েন্টের পিক টাইম সেম। ঠিক আছে, তবে এখন কম্পেয়ার করতে হবে আগের মতো, TP1 আর TP2 এর মধ্যে কম্পেয়ার করতে হবে। তাহলে এটার নিয়মটা অনেকটা সিমিলার, যে যত লাইনটা হরিজন্টাল লাইনটা যত আমাদের এক্স অ্যাক্সিসের কাছে আগাবে তত আমাদের পিক টাইম বেশি। তাহলে আমি যদি আরো দুইটা এক্সাম্পল আঁকি, একটা হচ্ছে সে এরকম একটা স্ট্রেট লাইন, আরেকটা হচ্ছে সে এরকম একটা স্ট্রেট লাইন উপরে, হ্যাঁ, আর আমি এখানে মার্ক করতেছি, এটার নাম দেই সে, এটা হচ্ছে T0, হ্যাঁ, আর এটা হচ্ছে T4। তাহলে চারটা লাইনের মধ্যে কোন লাইনে সবচেয়ে বেশি পিক টাইম? T0। হ্যাঁ, যে লাইনটা এক্স অ্যাক্সিসের কাছের লাইনটা হচ্ছে সবসময় বেশি ভ্যালু। তাহলে T0 is greater than TP1 is greater than TP2 is greater than T4। আমরা এগুলো আগের দিন করলাম। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে রিভিউ করতেছি, কারণ ওই যে আজকে নতুন কিছু নাই। হ্যাঁ, যারা আমার মনে হয় যদি যারা লাস্ট ক্লাস বুঝে থাকে তারা লিভ করতে পারে, সমস্যা হবে না। আর জাস্ট লিভ করার আগে একটা জিনিস বলে রাখি, ওই আমার কোয়েশ্চেন বানানো হয়নি এখনো। হ্যাঁ, মিডটা আমি বলছিলাম কোয়েশ্চেন বানানোর পরে আমি একটা সাজেশন ক্লাস নিব।
10 মিনিটের বা 15 মিনিটের একটা সাজেশন, মিড টার্মের রুলস রেগুলেশনস প্লাস কি কি ধরনের কোন সেটে কি আসবে ওগুলো নিয়ে ডিসকাস করব। তো এটা আমার মনে হয় এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোঅর্ডিনেট করে একটা 15 মিনিট আমাকে টাইম দিলেই হবে। ঠিক আছে? স্যার আমাদের বললেন যে আমরা এই টাইমে ফ্রি আছি, তাই হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, তাহলে ওই আমার মনে হয় যারা এটা বুঝে ফেলছে তারা লিভ করতে পারে, সমস্যা নাই। আর ওই আমাকে গতকালকে 2-3 জন নক দিছিল জি যে স্যার, এটা, অনেকেই বুঝে নাই স্যার গতকালকে ক্লাসটা, স্যার হ্যাঁ একটু হ্যাঁ, করা তাহলে যায়। আমি ওটা রিপিট করতেছি আর কি। হ্যাঁ, আর যাদের হয়ে গেছে তারা লিভ আসলে করতে পারে, পড়ানো হচ্ছে পরে দিয়ে আগে জিনিস। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। তাহলে এখানে আমাদের যেটা বলছিলাম যে হরিজন্টাল লাইনের উপর পিক টাইম গুলো সেম, আর হরিজন্টাল লাইনটা যত অ্যাক্সিস, কোন অ্যাক্সিস, অবশ্যই হরিজন্টাল লাইন রিলেটেড টু এক্স অ্যাক্সিস, তাই এক্স অ্যাক্সিসের যত হরিজন্টাল লাইনটা আগাবে তত আমাদের পিক টাইমটা বাড়বে। তাহলে এখানে এই যে যেভাবে এক্সাম্পল দিলাম সেটা হচ্ছে T0 ইজ গ্রেটার দেন TP1 ইজ গ্রেটার দেন TP2 ইজ গ্রেটার দেন T4। এটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইনের ব্যাপার গেল। এরপরে বলছিলাম যে আমাদের আরো দুইটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনগুলো হচ্ছে y ইকুয়ালস টু mx লাইন। হ্যাঁ, ঢাল সহ যে লাইনটা আমরা আঁকি, যে একটা ঢালের ভ্যালু থাকে। তাহলে এই এই y ইকুয়ালস টু mx লাইনের উপর যতগুলা পোল আঁকবো না কেন এরকম লাইনের উপর, সবগুলা লাইনের পার্সেন্টেজ ওভারশুট সেম। তাহলে যেই লাইনগুলার ঢাল সেম, কারণ এই যে পার্সেন্টেজ OS2 পার্সেন্টেজ OS1 দুইটা লাইন, যে এটা তো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের স্লোপ বা ঢাল সেম থাকে সব সময়। তাহলে এই স্ট্রেট লাইনের উপর যতগুলা পোল আঁকবো সবগুলার ঢাল সেম, যেহেতু সবগুলার পার্সেন্টেজ ওভারশুটও সেম বলা হচ্ছে। এইগুলা সব হচ্ছে পার্সেন্টেজ ওভারশুট সেম, এই সবগুলা ক্রস যেগুলা দিলাম। তাহলে এই পয়েন্ট, এই লাইনের উপর যতগুলা পোল প্লট করব আমরা সবগুলা পার্সেন্টেজ ওভারশুট সেম। এখন কম্পেয়ার, হ্যাঁ স্যার এসব লাইনগুলোতে কি স্যার পোলের উপর কোনো কিছু নির্ভর করে? এইসব লাইনগুলা না, তোমাকে আমি মানে এটা বুঝাতে যাচ্ছি যে আমার পোলটা যদি তুমি এই এই একটা পয়েন্ট থেকে সে এরকম একটা পয়েন্ট থেকে তুমি এরকম একটা পয়েন্টে মুভ করো, হ্যাঁ, এবং এই দুইটা পয়েন্ট যদি সেম লাইনের উপর পড়ে, হ্যাঁ, তখন তুমি বলতে পারবে যে এই দুইটা পোলের পার্সেন্টেজ ওভারশুট সেম। তুমি আসলে লাইনটা পোল দেখে আঁকতেছো, লাইন দেখে পোল আঁকতেছো না। লাইনটা হচ্ছে আমার অ্যানালাইসিস, এই স্ট্রেট লাইন, এই হরিজন্টাল লাইন, তারপরে এই ঢাল সহ লাইন, এটা আমাদের অ্যানালাইসিস। আমরা অ্যানালাইজ করতেছি যে পোলের কোন মানটা সেম, কোন মানটা ভিন্ন, কোন মানটা কম বেশি, এটা আমরা অ্যানালাইজ করতেছি। বোঝা যাচ্ছে? জি তাহলে স্যার। আমি এখানে বুঝাইতে চাচ্ছি যে যেই দুইটা পোল যদি বা দুইটা তিনটা পোল যদি, মাল্টিপল পোল যদি একই y ইকুয়ালস টু mx লাইনের উপর পড়ে, তাহলে ওই লাইনের পার্সেন্টেজ ওভারশুট সেম। আর পার্সেন্টেজ ওভারশুট সেম মানে এখানে কিন্তু আবার দুইটা পার্সেন্টেজ ওভারশুট দেখা যাচ্ছে, পার্সেন্টেজ ওভারশুট 1 and 2। তাহলে এখন আমাদের কম্প্যারিজনের ব্যাপারটা আসে, কোনটা কার থেকে বড়। তাহলে নিয়ম হচ্ছে যেটার ঢাল বেশি সেটার পার্সেন্টেজ ওভারশুট বেশি। তাহলে স্ট্রেট লাইনের মধ্যে যদি আমি এখানে একটু একে বুঝাই, স্ট্রেট লাইনের মধ্যে কোনটার স্লোপ বেশি হয়, এই যে আমি 4টা লাইন আঁকতেছি, যদিও হয় নাই, 0 পয়েন্ট থেকে হয়নি, তারপরে বোঝা যাচ্ছে আমার মনে হয় এই 4টা লাইন বা এরকম 4টা লাইনের মধ্যে এটা হচ্ছে আমাদের, এটা 1 2 3 4, কোনটার স্লোপ বেশি? থিটার মান সবচেয়ে বেশি। হ্যাঁ, স্যার 8 নম্বর। 1 নাম্বার। ঠিক আছে, তাহলে 1 নাম্বারের স্লোপ সবচেয়ে বেশি, কারণ এটা হচ্ছে বেশ ইয়ে, মানে বোঝাই যাচ্ছে এটা ঢালু বেশি। ঠিক আছে, আর যেটা গ্রাফটা যত বেশি ফ্ল্যাট হয়ে যাবে, যেমন 3 বা 4 যত বেশি ফ্ল্যাট হতে থাকবে সেটার স্লোপ মান তত কমতে থাকবে। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজ OS1 আর পার্সেন্টেজ OS2 এর মধ্যে ঢাল বেশি হচ্ছে পার্সেন্টেজ OS2, তাহলে এইটার আমাদের পার্সেন্টেজ ওভারশুট বেশি। OS2 ইজ গ্রেটার দেন OS1। আমি যদি এখানে আরেকটা লাইন আঁকি, যে উপরে এখানে আরেকটা, সরি, এরকম যদি আরেকটা লাইন আঁকি, সে এটা OS3 যদি দেই, তখন OS3 ইজ গ্রেটার দেন OS1, OS2 and OS1। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। হ্যাঁ,
তাহলে লাস্ট ক্লাস এভাবে বুঝাইছিলাম যে এখানে আমাদের সে এরকম একটা গ্রাফ দেয়া থাকলো, এই গ্রাফের মধ্যে ভুল আছে, এরকম একটা গ্রাফ দেয়া থাকলো এবং দুইটা তিনটা পোল প্লট করা হলো, সে এটা একটা, এটা একটা, আর সে এখানে একটা। হ্যাঁ, আমি র্যান্ডমলি আঁকতেছি, আমি জানি না, এখানে এরকম একটা কোয়েশ্চেন মিড টার্মে দিছিলাম কোনো একবার। তিনটা পয়েন্ট আছে এ বি সি। এখন আমার এই এ আর বিটা সেম হরিজন্টাল লাইনে পড়ে, যদি বোঝা যায়। বি আর সি সেম ভার্টিক্যাল লাইনে পড়ে। হ্যাঁ, আর এ আর সি সেম এই স্লোপ ওয়াই কোস টু এক্স লাইনে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে যদি পোলটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে মুভ করে তাহলে কি কি চেঞ্জ হবে? ফার্স্ট প্রশ্ন, পোল যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে মুভ করে তাহলে কি কি চেঞ্জ হবে? কেউ কি বলতে পারবে? স্লোপ চেঞ্জ হবে নাকি? স্লোপ চেঞ্জ হবে। স্লোপ খেয়াল করে দেখো যে এর স্লোপ যা, এ পয়েন্টের স্লোপ যা, মানে আমি 0 পয়েন্ট থেকে যদি একটা স্ট্রেট, সরি এটা আচ্ছা, স্লোপ তো ঠিকই থাকবে স্যার। না, স্লোপটা ঠিক থাকবে না। এটা আমি এখানে যদি এ পয়েন্ট থেকে, এই যে এ পয়েন্ট থেকে যদি আমি একটা 0 পয়েন্ট থেকে যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, আর বি পয়েন্ট থেকে যদি আমি 0 পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে দুইটার ঢাল কি সেম হলো? তাহলে কোনটার ঢাল বেশি? এর ঢাল বেশি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে পার্সেন্টেজ ওভারশুট অফ এ ইজ গ্রেটার দ্যান পার্সেন্টেজ ওভারশুট অফ বি। এখন কম্পেয়ার করতেছি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে মুভ করলো পয়েন্টটা, ঠিক আছে? তাহলে আমি বলতে পারবো পয়েন্ট বির পার্সেন্টেজ ওভারশুট এ থেকে বেশি। নাকি উল্টা বললাম? পয়েন্ট এর বেশি হবে স্যার, এর বেশি হবে, বির কম হবে। বির স্লোপ কম, এর স্লোপ বেশি। দেখো স্ট্রেট লাইন দুটা খেয়াল করে দেখো, যেটার ঢাল বেশি সেটার পার্সেন্টেজ ওভারশুট বেশি। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে হরিজন্টাল লাইনের মধ্যে কোনটা ফিক্সড থাকে খেয়াল করে দেখো, এই যে গ্রাফের মধ্যে থেকে পিক টাইম ফিক্সড। তাহলে এ আর বির পিক টাইম সেম, এটা বলা যাবে, ঠিক আছে? এ আর বি পয়েন্টের পিক টাইম সেম, কারণ এটা একই হরিজন্টাল লাইনের উপর পড়তেছে। আচ্ছা, এই সেটলিং টাইমের কি হবে? বি পয়েন্টে গেলে কমবে না বাড়বে? বি এর সমান হয়ে যাবে। হ্যাঁ, সমান হয়ে যাবে। সেটলিং টাইম হচ্ছে ভার্টিক্যাল লাইনের সাথে রিলেটেড। খেয়াল করি, এ হচ্ছে একটা ভার্টিক্যাল লাইনে পড়ে, বি হচ্ছে আরেকটা ভার্টিক্যাল লাইনে পড়ে। স্যার সেম থাকবে? কিভাবে সেম থাকবে? এটা হচ্ছে কমবে। আমার TS1, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের TS1, আর এটা হচ্ছে TS2। সেটলিং টাইম কিভাবে সেম হয়? ভার্টিক্যাল লাইনে এই যে এইটা দুইটা কমবে না? ভার্টিক্যাল লাইনের সেটলিং টাইম আলাদা। দুইটা সেপারেট ভার্টিক্যাল লাইন। TS1টা একটা ভার্টিক্যাল লাইনের জন্য আঁকা, TS2টা আরেকটা ভার্টিক্যাল লাইনের জন্য আঁকা। এটা একটাতে পড়ে আর বিটা আরেকটাতে পড়ে। এখন কোনটা বেশি হবে কোনটা কম হবে? TS1টা বেশি হবে, কারণ TS1টা অ্যাক্সিসের কাছে বেশি। তাহলে এইটাই কম্পারিজনটা, ঠিক আছে? পয়েন্ট এ থেকে যদি পয়েন্ট বি তে পোলটা মুভ করে তখন আমাদের সেটলিং টাইমটা কমে যাচ্ছে, কারণ S2 তে যাচ্ছে, S2তে TS2টা হচ্ছে কম। এ থেকে পয়েন্ট বি তে গেলে পিক টাইম রিমেইনস দ্য সেম, কারণ সেম হরিজন্টাল লাইনে পড়তেছে। এ থেকে বি তে গেলে পার্সেন্টেজ ওভারশুটও কমে যাচ্ছে, কারণ ঢালটা কিন্তু কমে যাচ্ছে, বি পয়েন্টের ঢাল কম। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, সেম এরকম কম্পারিজন কিন্তু আমরা অন্য পয়েন্টের সাথেও করতে পারি। হ্যাঁ, এখন আমি বললাম যে সে এখন পোলটা পয়েন্ট বি তে আছে, বি থেকে আমাদের পয়েন্ট সি তে মুভ করতেছে, তাহলে কি কি চেঞ্জ হবে আর কি কি ডিফারেন্ট হবে বা কি কি সেম থাকবে? বি থেকে যদি সি তে পোলটা মুভ করে,
এনিওয়ান? টিপিটা চেঞ্জ হবে স্যার। টিপিটা চেঞ্জ হবে। টিএসটা কি হবে? সেটলিং টাইমটা স্যার ওটা তো সেম থাকে। ওটা সেম সেম থাকবে। থাকবে। তাহলে বি Overshoot থেকে বাড়বে। সি তে গেলে সেটলিং টাইম সেম থাকবে, কারণ সেম ভার্টিক্যাল লাইনের মধ্যে আছে বি আর সি। হ্যাঁ, তাহলে ওইটা সেম। পিক পয়েন্ট চেঞ্জ হবে। চেঞ্জটা কেমন হবে? কম হবে না বেশি হবে? সি তে গেলে কম হবে স্যার। কম হবে। তাহলে কম অ্যাক্সিসের হবে। যত দূরে যাবে তত দূরে কম। কম হতে, ভ্যালু কম হতে থাকবে। তাহলে বি আর সি ডিফারেন্ট হরিজন্টাল লাইনে পড়তেছে। তাহলে ডিফারেন্ট হরিজন্টাল লাইনের পিক টাইম আলাদা, যত অ্যাক্সিসের দূরে যাবে তত পিক টাইমের মান কম। এই ক্ষেত্রে স্যার ওভারশুট বেশি হবে না স্যার? এই ক্ষেত্রে সি এর ওভারশুট বেশি বি থেকে। ঠিক আছে, এই ক্ষেত্রে সি এর ওভারশুট বেশি, কারণ সির ঢাল বেশি দেন বি। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট নিয়ে কম্পেয়ার করা যাবে আমার মনে হয়, যে এই সেটলিং টাইম রাইজ টাইমের কি হয়, পিক টাইম কি হয়, এইগুলা এই গ্রাফের সাথে মিলায় আমরা ইয়ে করতে পারবো। অথবা কোয়েশ্চেন কিন্তু উল্টাটাও হতে পারে, পয়েন্ট সি থেকে পয়েন্ট বি তে মুভ করো, তখন কি হবে? বা পয়েন্ট সি থেকে পয়েন্ট এ তে মুভ করলে আমাদের কি হবে? তাহলে বিভিন্ন কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলা কম্পারিজন গুলা আমরা দেখব, যে এই পয়েন্ট গুলার থেকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করলে পার্সেন্টেজ ওভারশুটের কি হবে, পিক টাইম সেটলিং টাইমের কি হবে, এই পয়েন্টগুলো কম্পেয়ার করতে হবে। এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি নেক্সট টপিকে মুভ করি। আচ্ছা, তারপরে সেম জিনিস আমরা ওই উপরের জিনিসটার সাথে আমরা আউটপুট যে রেসপন্সের ওইটার গ্রাফটা কম্পেয়ার করছিলাম। হ্যাঁ, তাহলে প্রথমটা ছিল হচ্ছে আমাদের পোল যদি ভার্টিক্যালি মুভ করে, ভার্টিক্যালি যে মাত্র আঁকছিলাম সেটলিং টাইমের লাইনটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, তো ওই ভার্টিক্যাল লাইন বরাবর যদি পোলটা মুভ করে, দেখতে পাচ্ছেন কি প্রথম গ্রাফের মধ্যে আমাদের পোলগুলা কিন্তু ভার্টিক্যালি মুভ করতেছে। হ্যাঁ, তাহলে ভার্টিক্যালি মুভ করলে গ্রাফের কোন জিনিসটা সেম থাকবে? এনভেলপটা সেম থাকবে। এনভেলপ বলতে কি বোঝানো হচ্ছে? এটা কিন্তু সেকেন্ড অর্ডার সিস্টেম। সেকেন্ড অর্ডার সিস্টেমে গ্রাফটা একটা ম্যাক্সিমাম পয়েন্টে যায়, ম্যাক্সিমাম পয়েন্টে যেয়ে আস্তে আস্তে অসিলেট করতে করতে অ্যামপ্লিটিউড কমতে কমতে একটা ফিক্সড লাইনে চলে যায়, এই যে এর ফাইনালি একটা কনস্ট্যান্ট হয়ে যাবে এই জিনিসটা। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের গ্রাফ 2-3টা আঁকা আছে। আমি একটু জুম ইন করি তাহলে বোঝা যাবে। এখানে অ্যাকচুয়ালি গ্রাফ 2-3টা আঁকা, ঠিক আছে, যদিও গ্রাফ মনে এখানে 2টা দেখা যাচ্ছে, এখানে থার্ড আরেকটা গ্রাফ আছে মাঝে 1-2টা উঠে নাই প্রিন্টের মধ্যে। তাহলে এইখানে এরকম একটা গ্রাফ ছিল, এরকম আরেকটা গ্রাফ। তাহলে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে আমি যতগুলা গ্রাফই আঁকি না কেন, আমার পোল যদি উপরে নিচে মুভ করে, তাহলে গ্রাফের মধ্যে কি চেঞ্জ হবে? গ্রাফের এনভেলপটা সেম থাকবে, হয়তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, গ্রাফের হয়তো পিক ভ্যালু চেঞ্জ হবে, অন্য ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু এনভেলপ সেম। এনভেলপটা কি? এনভেলপ হচ্ছে গ্রাফটা কি রেটে ডিকে করতেছে। খেয়াল করে দেখো, এই জিনিসটা এনভেলপ, যেই লাইন বরাবর সে ডিকে করতেছে, যেই কার্ভ বরাবর ডিকে করতেছে, সেই কার্ভটা সেম সবগুলোর জন্য। ঠিক আছে, তাহলে প্রতিটা গ্রাফের জন্য তার ওই ডিকে গ্রাফটার এনভেলপ সেম, ওই লাইন কার্ভ অনুযায়ী গ্রাফটা ডিকে করবে। ডিকে বলতে অ্যামপ্লিটিউড কমবে বুঝাচ্ছি, ঠিক আছে। আর বাকি সবকিছু গ্রাফের সেম, ডিফারেন্ট, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, ম্যাক্সিমাম টাইম ডিফারেন্ট, অন্য সবকিছু ডিফারেন্ট। তাহলে পোল ভার্টিক্যালি মুভ করলে এনভেলপ সেম থাকবে। এটা হচ্ছে ফার্স্ট কেস গেল। সেকেন্ড কেসটা হচ্ছে আমাদের যদি আমাদের পোলটা ডানে বামে মুভ করে, হ্যাঁ, হরিজন্টালি যে 1-2 আঁকা আছে পরের গ্রাফে, যদি আমাদের পোলটা ডানে বামে মুভ করে, তখন গ্রাফে কি চেঞ্জ হবে? আবারও এখানে মনে হয় তারা আঁকে নাই ঠিক মতো, ওই 2টা বোঝা যাচ্ছে না, 2টা মেবি অন্য কালারে আঁকছে। এইটার গ্রাফটাও এখানে একটা ছিল, এরকম একটা গ্রাফ ছিল। তাহলে এই গ্রাফটার ফ্রিকোয়েন্সি সেম থাকবে। খেয়াল করে দেখি, হয়তো আমার আঁকা ভুল হচ্ছে, কিন্তু দুইটা গ্রাফের ফ্রিকোয়েন্সি সেম থাকবে।
ফ্রিকোয়েন্সি সেম থাকা মানে কিন্তু টাইম পিরিয়ড সেম থাকা। টাইম পিরিয়ড মানে একটা ফুল সাইকেল বা একটা সাইকেল এর টাইম পিরিয়ডটা সেম থাকবে। হয়তো পিক ভ্যালু চেঞ্জ হতে পারে, হ্যাঁ, এনভেলপ ডিফারেন্ট হতে পারে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে। আচ্ছা, আর থার্ড একটা কেস ছিল। থার্ড কেসটা হচ্ছে আমাদের নিচে আসি, যদি এই যে ওই ঢাল বরাবর পোলগুলা চেঞ্জ হয়, একটা ওয়াই কোস টু এম এক্স লাইনের মধ্যে আমাদের ঢাল পোলের লোকেশন চেঞ্জ হয়, পোল এই যে 1 2 3 করে দেওয়া আছে, তাহলে এটা কিন্তু উপরে দেখছিলাম যে 1 2 3 এই তিনটা পয়েন্টের হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হয় হঠাৎ করে। আচ্ছা দেখ, তাহলে আমাদের পার্সেন্টেজ ওভারশুট হচ্ছে ফাইনাল ভ্যালুর উপরে ম্যাক্সিমাম কতটুকু উপরে উঠে। তাহলে ওই জিনিসটা কিন্তু প্রতিটা গ্রাফের জন্য সেম। ফাইনাল ভ্যালুর উপরে যতটুকু অ্যামাউন্ট উঠতেছে ওটা সবগুলোর জন্য সেম। তাহলে পোলগুলা চেঞ্জ হলে আমাদের আউটপুটে কিভাবে কি চেঞ্জ হয় বা কোন জিনিসটা সেম থাকে, এটা হচ্ছে এই গ্রাফের উদ্দেশ্য। তাহলে আমাদের এই 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 কম্প্যারিজনটা ইম্পর্টেন্ট। এটা আমাদের এই 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 চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট থিওরি কোয়েশ্চেন। এটা এন্ড ওই যে উপরের যেটা এই যে এটা দেখাইলাম এই গ্রাফটা। আচ্ছা, সেকেন্ড ইয়েটা আসি। আচ্ছা, এখানে একটা অঙ্ক দেখাইছিলাম মনে হয়, ঠিক আছে? অঙ্কটা হচ্ছে আমাদের সিগমা ডি আর ওমেগা ডি দিয়ে, হ্যাঁ, জিটা ওমেগা এন বের করতে হবে সবকিছু। তারপরে বাকিগুলো হচ্ছে রেগুলার নিয়ম, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমাদের আগে হচ্ছে ট্রান্সফার ফাংশন দেয়া থাকতো অথবা জিএস দেয়া থাকতো, হ্যাঁ, বা একটা ব্লক ডায়াগ্রাম দেয়া থাকতো। ওখান থেকে ট্রান্সফার ফাংশন থেকে ইজিলি আমরা জিটা ওমেগা এন এর মান বের করে আমরা ক্যালকুলেশন করতে পারি। তবে এখানে এই প্রবলেমটা একটু ভিন্ন। এটা কারণ হচ্ছে এখানে একটা পোল প্লট দেয়া আছে, এই পোলের মধ্যে পোলের লোকেশন দেয়া আছে, পোলের রিয়েল ভ্যালু এন্ড পোলের ইমাজিনারি ভ্যালু দেয়া আছে। তাহলে -3 + j7, আরেকটা পোল হচ্ছে -3 - j7। তাহলে রিয়েল ভ্যালুটা হচ্ছে, এই যে খেয়াল করে দেখি, এখানে রিয়েল ভ্যালুকে বলা হচ্ছে সিগমা ডি আর ইমাজিনারি ভ্যালুটা হচ্ছে ওমেগা ডি। তাহলে মূলত এখানে দেয়া আমাদের প্রবলেমের মধ্যে গিভেন হচ্ছে সিগমা ডি এন্ড ওমেগা ডি। হ্যাঁ, তাহলে এখান থেকে কিভাবে আমরা জিটা ওমেগা বের করব? তাহলে এইটা গ্রাফিক্যালি বের করার জন্য আমাদের এখানে দুইটা নতুন ফর্মুলা দেয়া ছিল। এটা হচ্ছে জিটা হচ্ছে কস থেটা, থেটা কোন অ্যাঙ্গেলটা? থেটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, যে পোলের সাথে 0 0 পয়েন্ট যদি একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করা হয়, এই যে 0 0 পয়েন্ট থেকে যদি পোলটাকে আমি কানেক্ট করি, তখন যে একটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল তৈরি হবে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। তাহলে এটা বলছিলাম যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তাহলে এখন সাইন কস ট্যান দিয়ে তুমি থিটার মান বের করতে পারবা। তাহলে এখানে মনে হয় যে থেটা বের করা হয়েছে ট্যান দিয়ে, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 7 আর ভূমি হচ্ছে 3। আবারও খেয়াল করি, আমরা কিন্তু -3 ব্যবহার করতেছি না, আমরা 3 ব্যবহার করতেছি, কারণ আমরা ইন্টারেস্টেড উইথ অনলি ডিস্টেন্স। হ্যাঁ, আমরা ইন্টারেস্টেড অ্যাবাউট ডিস্টেন্স। আমাদের -3 ইউজ করলে হবে না, শুধু 3 ইউজ করতে হবে, কারণ লেন্থটা তিনটা ট্রায়াঙ্গেলের তিনটা লেন্থ, ওই লেন্থ থেকে আমি অ্যাঙ্গেল বের করব। এখানে প্লাস মাইনাসের ইস্যু নাই। সো আমাদের এই cos থিটা বের করার জন্য ইউজ করা হবে tan ইনভার্স, এই যে পরে এখানে লেখা আছে arctan মানে tan ইনভার্স, arctan 7/3। তাহলে লম্ব হচ্ছে 7, ভূমি হচ্ছে 3। ওইটা করলে ওই যে অ্যাঙ্গেলটা আসে সেটাকে cos থিটা করে দিলে জিটার মান বের হয়ে আসবে। আর ওমেগা এন কিভাবে বের করে? ওমেগা এন হচ্ছে এই যে রেড লাইনটা আঁকলাম, এই যে হাইপোটেনুস, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনুসের ফর্মুলা। হাইপোটেনুস হচ্ছে √a² + b²।
ওই যে এটা, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 7, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা হচ্ছে 7, এক্স অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 7 স্কয়ার প্লাস 3 স্কয়ার হচ্ছে হাইপোটেনিউসের মান। তাহলে এটা করলে আমাদের জিটা ওমেগা এর মান বের হয়ে আসছে। এখন বাকি অঙ্ক সবগুলো করা যাবে। হ্যাঁ, বাকি এরপরে টিপি, টিএস, টিআর, যে পার্সেন্টেজ ওভারশুট, যা যা আমরা বের করতে চাই, পারা যাবে না? আরো কোনো জি স্যার। প্রবলেম? জি স্যার। তাহলে জাস্ট একটু ডিফারেন্ট ওয়ে, ওটা হচ্ছে ট্রান্সফার ফাংশন থেকে জিটা ওমেগা এন বের করা, আর এটা হচ্ছে গ্রাফিক্যালি জিটা ওমেগা এন বের করা। প্রসেসটা একটু ভিন্ন। এটা হচ্ছে জিটা ইকুয়ালস টু কস থিটা, আর ওমেগা এন হচ্ছে ডিসটেন্সটা, ওমেগা এন এর ডিসটেন্স হাইপোটেনিউস। তাহলে ওই অনুযায়ী তারপরে বাকি তো আমার ফর্মুলা আছেই, বাকি সবকিছু ফর্মুলা অ্যাপ্লাই করে তারা বের করছে। তুমি অরিজিনাল ফর্মুলা ইউজ করো, ওমেগা ডি ব্যবহার করে। টিপির ফর্মুলা হচ্ছে পাই ডিভাইড বাই জিটা ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা, যেটা রেগুলার ফর্মুলা আর কি আমরা জানি। তাহলে এটাও ছিল আমাদের একটা অঙ্ক। তারপরে আমরা দেখছি হচ্ছে সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশনের অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, এখানে একটা স্কিল অ্যাসেসমেন্ট ছিল। এইটা একটা স্কিল অ্যাসেসমেন্ট ছিল যে ট্রান্সফার ফাংশন থেকে আমাদের সবকিছু বের করতে হবে। তাহলে এটা আমরা নিজেরা প্র্যাকটিস করি। স্কিল অ্যাসেসমেন্ট 4.5 প্র্যাকটিস করব। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত যেটা বলছিলাম যে আমাদের আমরা এতক্ষণ পর্যন্ত সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশনে ছিলাম বা সেকেন্ড অর্ডার সিস্টেমে ছিলাম, কারণ আমাদের নিচে পোলের সংখ্যা ছিল 2টা। ট্রান্সফার ফাংশনের থেকে পোল বের করলে আমরা দেখতাম 2টা পোল বের হতো, তাহলে এটা সেকেন্ড অর্ডার সিস্টেম। তো হোয়াট ইফ আমরা থার্ড অর্ডার সিস্টেমের ব্যাপারে অ্যানালাইজ করতে চাই? হ্যাঁ, তাহলে আসলে এই বইয়ের স্কোপ হচ্ছে আপ টু সেকেন্ড অর্ডার সিস্টেম। থার্ড অর্ডার নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো না, তা আমাদের অ্যানালাইসিসটা আপ টু সেকেন্ড অর্ডার পর্যন্তই থাকতে হবে। তাহলে এখানে বলা হচ্ছিল একটা ইম্পর্টেন্ট যে যদি আমরা সেকেন্ড অর্ডার সিস্টেমের সাথে থার্ড অর্ডার একটা পোল আনতে চাই, আরেকটা পোল এক্সট্রা পোল আনতে চাই, তাহলে ট্রান্সফার ফাংশনের তো নিচে তো অলরেডি 2টা পোল আছে, হ্যাঁ, এস স্কোয়ার দিয়ে একটা ইকুয়েশন, তার সাথে যদি আমি একটা এক্সট্রা পোল অ্যাড করতে চাই বা একটা পোল মাল্টিপ্লাই করতে চাই, তাহলে কি সেকেন্ড অর্ডার থেকে থার্ড অর্ডারে কনভার্ট হয়ে যাবে সিস্টেমটা, ঠিক না? সে নিচে আছে s+1 মাল্টিপ্লাইড বাই s+2। হ্যাঁ, তাহলে এটা সেকেন্ড অর্ডার সিস্টেম। আমি এইটা স্যার আমরা কি থার্ড অর্ডার মানে কনভার্ট করাটাই শিখবো, আর তো না কিছু না না, আমরা জানতে চাচ্ছি এখানে অ্যাপ্রক্সিমেট করা যাবে নাকি, এটা আমি আসতেছি বলতেছি। তাহলে এখানে আমি নিচে আমি লিখলাম সে, এখানে আমি লিখতে চাই যে সে 1/s+1 দিতে হবে, s+1 ব্র্যাকেট 1/s+2। হ্যাঁ, এরকম একটা আমাদের 1/2টা পোল হলো একটা ট্রান্সফার ফাংশন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশন। এখন এটা তো অ্যানালাইসিস পসিবল, কারণ আমরা এতক্ষণ যে ইকুয়েশন থেকে এই বের করলাম, টিপি, টিআর, পার্সেন্টেজ ওভারশুট সবকিছু বের করলাম। এখন এখান থেকে যদি আমি বলি যে আমি আরেকটা এক্সট্রা পোল অ্যাড করব এই সিস্টেমের মধ্যে, সে এরকম একটা আরেকটা পোল এক্সট্রা পোল অ্যাড করলাম s+3 সে, তাহলে তখন ওই পোলটার এফেক্টটা কি হবে? এক্সট্রা যে পোলটা আমরা অ্যাড করতেছি সেই পোলটার এফেক্ট কি হবে? তাহলে খেয়াল করে দেখি, অরিজিনাল সিস্টেম যেখানে আমাদের পোলের সংখ্যা 2টা ছিল, s+1 আর s+2, ওটাকে বলা হয় ডমিনেন্ট পোল। যেটা আমাদের অরিজিনাল সিস্টেম, হ্যাঁ, সেই অরিজিনাল সিস্টেমের যে পোলগুলা, সেকেন্ড অর্ডার সিস্টেমের যে পোল, ওইগুলার নাম হচ্ছে ডমিনেন্ট পোল। আর এই যে এক্সট্রা একটা পোল যে আনা হচ্ছে পরে, এটার নাম হচ্ছে অ্যাডিশনাল পোল। নামগুলা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। একটা হচ্ছে আমি একটু লিখে দেই তাহলে মনে ক্লিয়ার হবে। এখানে হচ্ছে ডমিনেন্ট পোল, অরিজিনাল সেকেন্ড অর্ডার সিস্টেম যেটার মধ্যে 2টা পোল থাকে সেটা হচ্ছে আমরা ডমিনেন্ট পোল বলবো, আর এক্সট্রা যে পোলটা আনা হবে ওটার নাম হচ্ছে অ্যাডিশনাল পোল। তাহলে এই ডমিনেন্ট পোলের সাথে আমরা অ্যাডিশনাল পোলের কম্পেয়ার করব। কিভাবে কম্পেয়ার করব? এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আঁকা আছে, আমি গত ক্লাসেও এটা মার্ক করে দিছিলাম, যে এই যে এই লাইনটা, এটা, if the real pole is 5 times further to the left than the dominant pole, we assume the system is represented by second order pair of poles.
ঠিক আছে, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমি এগুলো সব ক্লিয়ার করে দিই। এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা মার্ক করি, যারা ক্লাস ছিল না এই লাইনটা মার্ক করি। হ্যাঁ, তাহলে এটার মানে হচ্ছে, ক্লিয়ার করি, এখানে একটা আমি এই স্পেসে আসি। তাহলে এখানে আমি বলতে যাচ্ছি যে সে আমরা একটা পোল প্লট করি। এখানে আমাদের অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে ডমিনেন্ট পোল, রিয়েল পোল, খেয়াল রাখি ডমিনেন্ট পোল যদি রিয়েল পোল হয় বা ডমিনেন্ট পোলের রিয়েল ভ্যালুটা সবসময় কনসিডার করতে হবে। তাহলে সে আমাদের ডমিনেন্ট পোল মানে অরিজিনাল সেকেন্ড অর্ডার সিস্টেমে দুইটা রিয়েল পোল আছে, একটা পোল হচ্ছে সে -1, হ্যাঁ একটা পোল হচ্ছে -1, আরেকটা এখানে আরেকটা পোল আছে সে এটা হচ্ছে -4, -4। তাহলে দুইটা পোল আছে আমাদের, দুইটা পোলের সিস্টেম। তাহলে এখন আমি থার্ড একটা পোল আনতে যাচ্ছি। হ্যাঁ, থার্ড পোলটা হচ্ছে সে, থার্ড পোলটার মান হচ্ছে আমি পেলাম ক্যালকুলেশন করার পরে সে, আমি এটা এক্সাম্পল দিচ্ছি, সম্পূর্ণ এক্সাম্পল। এই পোলটা হচ্ছে আমাদের -10। তাহলে এখন এই সিস্টেমটা কি থার্ড অর্ডারে কনভার্ট হবে নাকি আমরা এটা সেকেন্ড অর্ডার হিসেবেই অ্যাপ্রক্সিমেট করতে পারবো? তাহলে নিয়মটা হচ্ছে যদি রিয়েল পোলের 5 গুণ বা 5 গুণের বেশি লেফটে আমাদের এই থার্ড পোলটা থাকে, তাহলে এটা ওটাকে আমরা কমপ্লিটলি ইগনোর করতে পারবো। 5 গুণ বা 5 গুণের বেশি, তাহলে এখানে খেয়াল করি দুইটা রিয়েল পোল আছে, একটা -1 আর একটা -4। তাহলে অবশ্যই -1 যেহেতু কম এটাকে বাদ দেই, তাহলে যেটা বেশি। হ্যাঁ, তাহলে -4 এর 5 গুণ কত? -20। -20। তাহলে এটা বলতে এতক্ষণ লাগলো কেন? বাকিটা কি ক্লাসে ঘুমাইতেছে? তাহলে গতকালকে কি জানি নক দিল, ওকে আছে? জি স্যার। আচ্ছা, না লিখন বাদে আরেকজন নক দিছিল আমাকে। হ্যাঁ, ওকে আছে? আছে স্যার। আচ্ছা, ওকে। তাহলে এখানে যেটা বলছিলাম যে আমাদের রিয়েল পোলের 5 গুণ বা 5 গুণের বেশি, তাহলে রিয়েল পোল হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে -4, -4 এর 5 গুণ বা 5 গুণের বেশি হবে হচ্ছে -20। তাহলে আমাদের রেঞ্জটা হচ্ছে -20। তার মানে এখানে আমি এইখানে মার্ক করি এটা -20। এটা কিন্তু পোল না, এটা জাস্ট আমি মার্ক করে রাখছি, এটা আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ। তাহলে যদি -20 আগ পর্যন্ত আরেকটা পোল আনা হয় তাহলে কিন্তু ওই সিস্টেমটা থার্ড অর্ডার পোলে কনভার্ট হয়ে যাবে। যেমন এই যে আমরা নতুন একটা পোল আনছি যেটার ভ্যালু হচ্ছে -10। হ্যাঁ, তাহলে এখন এটাকে কোনোভাবে আমরা সেকেন্ড অর্ডার সিস্টেম হিসেবে ধরতে পারবো না। এটা যেহেতু আরেকটা এডিশনাল পোল আসছে, এটা একটা থার্ড অর্ডার সিস্টেমে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, যদি আরেকটা পোল আসতো এমন একটা পজিশনে, সে আমি এখানে যদিও জায়গা নেই, এখানে -25, হ্যাঁ -25 যদি একটা পোল হইতো, এটা কি 5 গুণের বেশি না? তাহলে স্যার হ্যাঁ, তাহলে যেহেতু 5 গুণের বেশি, -4 × 5 হচ্ছে -20, -20 আরো লেফটে সেটা হচ্ছে -25 এ আরেকটা পোল, তাহলে আমি ওটাকে ইগনোর করতে পারি। ইগনোর করে যদিও একটা এক্সট্রা পোল আনা হয়েছে সিস্টেমের মধ্যে, এই পোলের কোনো এফেক্ট ধরা হবে না। আমরা এই সিস্টেমটাকে সেকেন্ড অর্ডার সিস্টেম হিসেবে অ্যাপ্রক্সিমেট করতে পারি। সবার কাছে কি ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। তাহলে এটা হচ্ছিল আমাদের এই রুলটা যে 5 গুণ বা 5 গুণের বেশি হলে পোলকে ইগনোর করা যাবে, ইগনোর করে ফেললে ওইটা আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেমে কনভার্ট হয়ে যাবে বা ওইটা সেকেন্ড অর্ডার সিস্টেম হিসেবে ধরবো। আর 5 গুণের কম হলে বা ডান সাইডে থাকলে আমাদের কিন্তু ইয়ে করতে হবে, ওইটাকে বাদ দেওয়া যাবে না, কোনোভাবে ইগনোর করা যাচ্ছে না। তাহলে আবারও খেয়াল করি, যদি আমাদের সে আমি সেকেন্ড আরেকটা এটা আঁকি, একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। সে আমাদের এখানে একটা কমপ্লেক্স পোল আছে, তখন কি হবে?
একটা কমপ্লেক্স পোল, সে এখানে একটা কমপ্লেক্স মান, এখানে সবসময় কমপ্লেক্স পোলগুলো আশা করি সবাই জানে যে কনজুগেট আকারে হয়, একটা প্লাস একটা মাইনাস, রিয়েল ভ্যালু সেম থাকবে কিন্তু আচ্ছা রিয়েল ভ্যালু সে এইটার মান হচ্ছে 1 আর এখানে কমপ্লেক্স মান হচ্ছে সে J5, এটা J5 আর নিচে এখানে হচ্ছে আমাদের -J4। তাহলে রিয়েল ভ্যালু আমাদের কমপ্লেক্স ভ্যালু ইমাজিনারি ভ্যালুটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, সব সময় দেখতে হবে রিয়েল ভ্যালুর 5 গুণ বা 5 গুণের বেশি কিনা। আরেকবার সব স্যার আমি সময় স্যার এই যে আপনি এডিশনাল পোলটা যেটা ওটা রিয়েল ভ্যালুর 5 গুণ স্যার। হ্যালো হ্যাঁ 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 ওকে এডিশনাল পোলটা রিয়েল ভ্যালুর 5 গুণ বা 5 গুণের বেশি হলে তাহলে ওটা ইগনোর করা যাবে। তাহলে এখন আমি নতুন একটা আমার ডমিনেন্ট পোল দেখতেছি, নতুন ডমিনেন্ট পোল হচ্ছে কমপ্লেক্স -1 + J5 -1 - J5 দুইটা পোল আছে, কমপ্লেক্সে আছে। হ্যাঁ। তাহলে এখন কথা হচ্ছে এখন এই ডমিনেন্ট পোলের সাথে আমি আমার অ্যাডিশনাল পোলটা কম্পেয়ার করব, সে অ্যাডিশনাল পোলটা হচ্ছে -7 এ আছে, হ্যাঁ এটা -7। জি এখন আমি কিভাবে কম্পেয়ার করব এই যে দুইটা ইয়ের ডমিনেন্ট পোল আছে কমপ্লেক্স পোল, তাহলে কমপ্লেক্স পোল যদিও আমি কম্পেয়ার করব শুধু রিয়েল অংশের সাথে, শুধু রিয়েল অংশের সাথে। তাহলে রিয়েল অংশটা কোনটা -1 -1 হ্যাঁ তাহলে -1 এর 5 গুণ -5 -1 * 5 হচ্ছে 5 -5, -5 তাহলে -5 হচ্ছে সামওয়্যার সে আমি এখানে যদি মার্ক করি এটা হচ্ছে আমাদের -5। তাহলে আমাদের যে অ্যাডিশনাল পোলটা আছে এটা কি -5 এর আরো বাম পাশে না? -5 এর জি জি বাম পাশে, তাহলে এটাকে পুরোপুরি ইগনোর করা যাবে যদি এটা মূলত -5টা হচ্ছে আমাদের রেঞ্জ, হ্যাঁ এই 5 গুণ এর ডান পাশে বাম পাশে যদি থাকে তাহলে ওইটাকে সম্পূর্ণ আমরা ইগনোর করব। আর যদি 5 গুণের কম হয় বা কম মানে তো নেগেটিভ সাইডে তো অ্যাকচুয়ালি উল্টাটা বেশি, আসলে ডান বাম দিয়ে বলা ভালো, তাহলে -5 এর যদি ডান পাশে হয় তাহলে এটাকে আর ইগনোর করা যাচ্ছে না। সে আমি যদি এখন অ্যাডিশনাল পোলটা -2 তে আনি, যদিও আঁকা স্কেলিং ঠিক নাই তারপরও যে এখানে -2 তে যদি আমাদের অ্যাডিশনাল পোলটা আনা হয় তাহলে কি এটা কোনোভাবে ইগনোর করা যাবে? না স্যার, এটা ইগনোর করা যাবে না। তাহলে অ্যাডিশনাল পোলের স্যার কারণে সমান হলে কি ইগনোর করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ যদি সমান হয় স্যার, সমান হলে সমান এন্ড গ্রেটার দেন মানে 5, 5 গুণ বা 5 গুণের বেশি হলে 5 গুণের বাম পাশে হলে ইগনোর করা যাবে, 5 হলেও ইগনোর করা যাবে। তার মানে এডিশনাল বলতে 10 হয় আর আমার যদি রিয়েল পার্টে 2 হয় তাহলে 10 হয়। হ্যাঁ তাহলে হ্যাঁ 10 তাহলে থেকে ওটাকে 10 তাহলে ইগনোর আমি করা এই যাবে, পোলটাকে করতে পারবো, যাবে ঠিক আছে 5 গুণ বা 5 গুণের মানে বাম পাশে। ক্লিয়ার সবার কাছে? এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেশন মূলত, যে কখন আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেম এটা অ্যাপ্রক্সিমেট করা যাবে বা এটা করা যাবে না। হ্যাঁ তাহলে অ্যাডিশনাল পোলের কারণে কি এই সিস্টেমটা সেকেন্ড অর্ডার থেকে থার্ড অর্ডারে কনভার্ট হবে, নাকি আমি অ্যাডিশনাল পোল আসার পরেও আমি এটাকে ইগনোর করে এটাকে সেকেন্ড অর্ডার সিস্টেম হিসেবেই কাজ চালিয়ে নিতে পারবো। এটাই হচ্ছে এখানকার মানে মূল উদ্দেশ্য। তাহলে ওই যে একটা লাইন মার্ক করে দিয়েছিলাম ওই লাইনটা এই যে এই জিনিসটাই বলা। আর কারো কোনো সমস্যা এখানে? না স্যার। ওকে, তাহলে এটা ছিল আমাদের এই অংশটুকু, এটাও আমাদের একটা থিওরিটিক্যাল একটা অংশ, যদি সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন কখন করা যাবে যদি কন্ডিশন লিখতে বলা হয় তাহলে এটা খেয়াল রাখি। আচ্ছা আরেকটা এরপরে আছে এখানে আমাদের কিছু ছোট অঙ্ক আছে, এগুলো থেকে সিটি বের করছে যদিও, কিন্তু আমরা আমাদের জন্য আমরা যেটা করব যে সে T1টা হচ্ছে আমাদের অরিজিনাল সিস্টেম, হ্যাঁ T1টার মধ্যে সেকেন্ড অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেমের মধ্যে দুইটা পোল, দুইটা ডমিনেন্ট পোল, তারপরে T2 আর T3 এই দুইটা সিস্টেমের মধ্যে অ্যাডিশনাল দুইটা পোল আনা হয়েছে, খেয়াল করা যাচ্ছে। T2 এর মধ্যে অ্যাডিশনাল পোলটা হচ্ছে S+10 আর T3 এর মধ্যে অ্যাডিশনাল পোল হচ্ছে S+3। তাহলে S+10 আর S+3 এইটাকে কম্পেয়ার করতে হবে যে এটা কি আমাদের সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন করা যাবে কিনা। তাহলে প্রথমে কি করতে হবে, আগে ডমিনেন্ট পোলগুলা বের করতে হবে, তারপর ডমিনেন্ট পোলের রিয়েল পার্ট বা রিয়েল যে অংশটুকু আছে সেটাকে 5 গুণ করতে হবে, করে দেখতে হবে যে অ্যাডিশনাল পোলটা কি বাম পাশে পড়তেছে না ডান পাশে পড়তেছে।
তাহলে এটা ডমিনেন্ট পোলের যেই রিয়েল পার্টটা বড় ওইটার সাথে তো 5 গুণ, তাই না? ওইটার সাথে 5 গুণ, রাইট। ডমিনেন্ট পোলের যে রিয়েল পার্টটা বড় সেটার সাথে 5 গুণ। ওটা মূলত রেঞ্জটা নির্ধারণ করে, হ্যাঁ, ওই ম্যাক্সিমাম কতটুকু পর্যন্ত হতে পারবে আর কি। এই যে পরের এখানে একটা স্কিল অ্যাসেসমেন্টে যেটা আমরা করতে যাচ্ছি আর কি, সেরকম একটা এক্সাম্পল স্কিল অ্যাসেসমেন্ট দেওয়া আছে। যে খেয়াল করে দেখো, s স্কয়ার প্লাস 4s প্লাস 100 এটার পোল বের করো, পোল বের করে রিয়েল পার্টের সাথে 5 গুণ করে দেখো s প্লাস 15 এর জন্য কি সেকেন্ড অর্ডারে অ্যাপ্রক্সিমেট করা যাবে নাকি এটা থার্ড অর্ডারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড, তার মানে s প্লাস 5 15টা মনে হয় ইগনোর করা যাবে সামহাউ। জি স্যার 2 আসে স্যার, 2 আসে, ডমিনেন্ট right. পোল 2 আসে তাহলে 2 এর 5 গুণ হচ্ছে মানে 10, হ্যাঁ। স্যার। তাহলে 10 এর বাম পাশে হচ্ছে -15, s প্লাস 15 এর মানে পোলের মান হচ্ছে -15। জি স্যার, তাহলে ওই বাম পাশে আছে, তাহলে এটা পুরোপুরি ইগনোর। আর এই নিচেরটা স্যার সেকেন্ড, নিচেরটা ইগনোর করা যাবে না কোনোভাবে, কারণ s প্লাস 4 আছে, হ্যাঁ। তাহলে 2 ইনটু আর 5 ইগনোর 10 করা এর গেলে তো এটা ডান সেকেন্ড পাশে অর্ডার, এটা। তাই না? তাহলে এটাকে ইগনোর ইগনোর করা করা গেলে যাবে, তাহলে এটা সেকেন্ড একটা অর্ডার না? থার্ড অর্ডার সিস্টেম। বিটা একটা থার্ড অর্ডার সিস্টেম, তাহলে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ইজ নট ভ্যালিড। সবাই আছে? আচ্ছা, তাহলে আমাদের যদি সিস্টেমের মধ্যে এখন জিরো ইন্ট্রোডিউস করা হয়, খেয়াল করে আমরা কিন্তু সেকেন্ড অর্ডার ট্রান্সফরমেশন যে করতেছিলাম ওই ফরম্যাটের মধ্যে কিন্তু নিউমারেটরে কোনো এস এর টার্ম ছিল না। নিউমারেটর মানে ট্রান্সফরমেশন, হ্যাঁ স্যার ওই যে এবিটা একটু বলা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই যে স্যার স্পেস এবিটা, এবি নাম্বারটা স্যার। কোন এবি নাম্বার? এটা আগেরটা? জি স্যার 4.6। এটা জি স্যার। আচ্ছা, তুমি থাকো, তোমার শেষে বুঝাচ্ছি আমি এই জিরোটা বুঝাই নাই, যেহেতু অন্যরা আগে আসছে, ওদেরকে বুঝাই, তাহলে শেষে আমি আবার এটা রিপিট করবো। তাহলে সিস্টেম উইথ জিরোস, যদি জিরোস আসে আমাদের সিস্টেমের মধ্যে, যদি জিরো ইন্ট্রোডিউস করা হয়, জিরো মানে জিরো গুলা কিন্তু ট্রান্সফার ফাংশনের উপরের অংশটুকু থেকে বের করা হয়। তাহলে ট্রান্সফার ফাংশনের উপরের অংশটুকু থেকে বের করতে হলে উপরের অংশ থেকে এস এর একটা এক্সপ্রেশন থাকতে হবে, এস প্লাস সামথিং, ওটাকে ইকুয়ালস টু জিরো করে দিলেই তো জিরোর মান বের হবে। এই চ্যাপ্টারের শুরুতে বলা হয়েছিল কিভাবে পোলার জিরোর মান বের করা হয়। আচ্ছা, জিরোর মান যদি আসে, আমি এটা আসলে লিখে দেখাইছিলাম, আমার মনে হয় এটাতেও আমি লিখে দেখাই। একটু আমাকে সময় দিন। তাহলে এখানে আমি যেটা এক্সপ্লেন করছিলাম, দেখা যাচ্ছে স্ক্রিনটা? ও শেয়ার দেয়নি না? এখন দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম এখান থেকে, যে সে আমাদের উপরের ইয়েটা দেখি, আমি এখানে একটু কয়েকটা জিনিস মুছি, তাহলে হিজিবিজি গুলো কাটে। আচ্ছা, তাহলে উপরের অংশটুকু দেখি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন,
হ্যাঁ, এই যদি আমরা প্রথম ব্লক ডায়াগ্রামটা দেখি, যে ইনপুট হচ্ছে আরএস, আউটপুট হচ্ছে সিএস, আর মাঝে জিএসটা হচ্ছে একটা ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে সে এই ট্রান্সফার ফাংশনের মধ্যে একটা পোল আনতে চাই, পোল অ্যাড করতে চাই। তো ট্রান্সফার ফাংশনের সাথে যদি পোল অ্যাড করতে হয়, তাহলে ট্রান্সফার ফাংশন যাই থাকুক না কেন, তাহলে সেটার সাথে যদি আমি এখানে একটা যেটা বলছিলাম যে এস প্লাস এ ইন্টু জিএস, এটা যদি করে দেই, তাহলে কি ট্রান্সফার ফাংশনের সাথে একটা পোল অ্যাড হলো না? কারণ এস প্লাস এ তো উপরে যাবে, ফ্র্যাকশনের উপরে যাচ্ছে। হ্যাঁ, সে আমি আরেকটু এক্সাম্পল আরেকটু ভেঙে বুঝাই। সে জিএসটা হচ্ছে এস প্লাস এ, সরি এস প্লাস বি, এস প্লাস সি। হ্যাঁ, এখন এইটার সাথে যদি আমি এস প্লাস এ গুণ করি, তাহলে এস প্লাস এটা কি উপরে যাবে না ফ্র্যাকশনের? তাহলে ফ্র্যাকশনের উপরে কিছু এক্সপ্রেশন থাকা মানেই তো এই এক্সপ্রেশনের মধ্যে, এই ট্রান্সফার ফাংশনের মধ্যে একটা জিরো আছে। ঠিক আছে, তাহলে আমি এখন অ্যানালাইজ করতে যাচ্ছি যে এই সিস্টেমটা যদি একটা জিরো অ্যাড করা হয়, যেটা হচ্ছে এস প্লাস এ জিএস, এটা যদি আমাদের হয়, তাহলে আমাদের আউটপুটটা কেমন হবে? আচ্ছা, এটা কি খেয়াল করে, এটা আমি এটা লাস্ট ক্লাস বলছিলাম যে আমাদের আউটপুটটা কিভাবে বের করে ট্রান্সফার ফাংশন থেকে। আউটপুট বের করার নিয়ম হচ্ছে সিএসটা হচ্ছে আমাদের আউটপুট, সিএস ইকুয়ালস টু ইনপুট ইনটু জিএস, আরএস ইনটু জিএস। আচ্ছা, এখন যদি জিএস এর সাথে এস প্লাস এ গুণ হয়, তাহলে কি সিএস এর সাথেও একটা এস প্লাস এ গুণ হবে? এটা কি সবার কাছে ক্লিয়ার? ইকুয়েশন সেম রাখার জন্য এটা তো সবার বোঝা উচিত। তাহলে আমাদের আউটপুটের সাথে যদি ট্রান্সফার ফাংশনের সাথে যদি একটা এস প্লাস এ গুণ হয়, তাহলে কিন্তু আউটপুটের সাথেও একটা এস প্লাস এ গুণ হচ্ছে। আচ্ছা, এখন এই এস প্লাস এ গুণ হওয়ার কারণে কি চেঞ্জটা হবে? হ্যাঁ, এটা এই যে আমাদের চেঞ্জটা হচ্ছে, খেয়াল করে দেখি, এস প্লাস এ ইন্টু সিএস, এটাকে এখন আমি ভাঙি, এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে একটা হচ্ছে এস সিএস আর একটা হচ্ছে প্লাস এ সিএস। তাহলে এস এস সিএস প্রথম টার্মটা, এই প্রথম টার্মটা হচ্ছে ডিফারেন্সিয়েশন টার্ম, মানে সিএস এর সাথে যে কোনো টার্মকে এস দিয়ে গুণ করা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, আশা করি সবাই জানে ল্যাপ্লাস ট্রান্সফর্মে এস দিয়ে গুণ করা মানে হচ্ছে টাইম ডোমেনে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে এস সিএস মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর সিএস এর সাথে এ গুণ করা, এ কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে আউটপুটকে একটা কনস্ট্যান্ট ভ্যালুর সাথে গুণ করা মানে হচ্ছে সেটা গেইন, মানে সেটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে তুমি গেইন করাইলা। ক্লিয়ার সবার কাছে? তাহলে আউটপুটের সাথে এস প্লাস এ গুণ করার মানে হচ্ছে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন হবে আর একটা হচ্ছে গেইন হবে। আচ্ছা, এখন কোনো কারণে এর মানটা যদি নেগেটিভ হয়, মানে সে তুমি এখানে এর মানটা হচ্ছে এ, কারণ এখানে তো এ বসতেছে, সে এখানে এস মাইনাস 10 যদি এরকম একটা মান হয়, তাহলে এর মান কত? এখানে আমি শুধু এর মান চাচ্ছি, এস এর মান কিন্তু না, খেয়াল করি এস এর মান কিন্তু +10, কিন্তু এর মান কত? -10। তাহলে এখান থেকে আমি বের করতে পারি a ইকুয়ালস টু -10। আচ্ছা, এখন -10টা যদি a cs এ বসানো হয়, তাহলে কি হবে? SCS -10CS। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, যদি এর মান নেগেটিভ হয়, তাহলে আমাদের তখন সে যে যে এক্সাম্পলটা দেখাইলাম, সেই এখানে এক্সাম্পল অনুযায়ী সে এটা হচ্ছে আমাদের 10CS। আচ্ছা, কোনো কারণে যদি SCS -10CS এই পুরা টার্মটা যদি নেগেটিভ চলে আসে, পুরা টার্মটার মান যদি নেগেটিভ চলে আসে, কারণ তখন আমাদের এই যে এটা মুছে দেই, নিচে মুছে দেই, তখন আমাদের 10CS এর মানটা বড় আর SCS এর মানটা ছোট, এই কারণে আমাদের এই পুরা টার্মটা নেগেটিভ চলে আসে। তখন এফেক্টটা কি পড়বে? তখন এফেক্টটা হচ্ছে যে ইনপুট যদি পজিটিভ দেওয়া হয়, তখন আমরা আউটপুটটা নেগেটিভ পাবো। ইনপুটটা যদি পজিটিভ থাকে, তখন আউটপুটটা হবে নেগেটিভ। তার মানে তোমার এটা ফিজিক্যাল সিস্টেমে কি হবে, তুমি এটা যদি প্র্যাকটিক্যালি কোন একটা সিস্টেম এরকম তৈরি করো, যেটার মধ্যে তুমি একটা সিস্টেমকে সামনে ধাক্কা দিলা কিন্তু সে মুভ করতেছে পিছনে, হ্যাঁ, বা তুমি বাম দিকে কোনো জিনিসটাকে মুভ করতে বলতেছো কিন্তু সে ঘুরতেছে ডান দিকে, ঠিক আছে, অপোজিট।
তুমি যেদিকে ইনপুট দিচ্ছ তার অপোজিটে আউটপুট পাচ্ছ, ডিরেকশন। ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট, কারণ যদি জিরো ইন্ট্রোডিউস করার কারণে এর মানটা নেগেটিভ হয় এবং নেগেটিভ হওয়ার কারণে এসসিএস প্লাস এসিএস এই পুরা টার্মটুক যদি এটা যদিও -10CS লিখছি আমি, এটা পুরো টার্মটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এটা একটা সুযোগ আছে যে আমাদের ইনপুট পজিটিভ হওয়ার কারণে আউটপুট নেগেটিভ চলে আসবে। ঠিক আছে, আর যদি আমাদের এ পজিটিভ হয়, যদি এর ভ্যালু পজিটিভ হয় তাহলে তো এসসিএস প্লাস এসিএস এটা তো পজিটিভই থাকতেছে, তখন এই যে পজিটিভ ইনপুটের জন্য পজিটিভ আউটপুট, তখন এটা রেগুলার সিস্টেম, এটা নর্মাল, এটা কোনো সমস্যা না। সবার কাছে কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে জিরো ইন্ট্রোডিউস করলে একটা স্পেশাল কেস আছে, এমনি নর্মালি সেম থাকবে, জিরো ইন্ট্রোডিউস করলে তেমন কোনো সিস্টেমে চেঞ্জ হবে না, খালি এক জায়গায় চেঞ্জ, একটা কন্ডিশনে চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে যদি আমাদের জিরোর মানের মধ্যে এই যে এ এর মানটা নেগেটিভ হয়, নেগেটিভ হলে কিন্তু তখন ওই যে বললাম পজিটিভ ইনপুটের জন্য নেগেটিভ আউটপুট চলে আসবে। আচ্ছা, এই ধরনের সিস্টেমের একটা নাম আছে, এটা বইয়ে আর আমি গেলাম না, বইয়ের মধ্যে নামটা লেখা আছে। এই সিস্টেমের নামগুলো হচ্ছে নন মিনিমাম ফেজ সিস্টেম, নন মিনিমাম ফেজ সিস্টেম। তাহলে এই সিস্টেমগুলো যেগুলোর মধ্যে জিরো নেগেটিভ, জিরোর মধ্যে এই যে এর মানটা নেগেটিভ হওয়ার কারণে আউটপুট ইনপুট অপোজিট ডিরেকশন হয়, সেই সিস্টেমগুলোর নাম হচ্ছে নন মিনিমাম ফেজ সিস্টেম। ইম্পর্টেন্ট জিনিস, এই নন মিনিমাম ফেজ সিস্টেম কি জিনিস যদি আসে, হোয়াট ইজ নন মিনিমাম ফেজ সিস্টেম বা নন মিনিমাম ফেজ সিস্টেম কাকে বলা হয়, তখন এই যে এই এক্সপ্লেনেশনটা দিতে হবে। ক্লিয়ার সবার কাছে? কারো কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে এটাই ছিল আমাদের মূলত এই চ্যাপ্টারের লাস্ট টপিকটা। হ্যাঁ, এই শেষের এই অংশটুকু হচ্ছে পুরোপুরি থিওরিটিক্যাল। আমাদের এই যে পোলের লোকেশন চেঞ্জ হলে পার্সেন্টেজ ওভারশুট, রাইজ টাইম, সরি পিক টাইম, সেটলিং টাইমের কি হয়, তারপর পোলের লোকেশন চেঞ্জ হলে গ্রাফের আউটপুট, গ্রাফের সিটি গ্রাফের কোন জিনিসটা সেম থাকে ওটা, তারপরে আমরা কিভাবে থার্ড অর্ডার সিস্টেম, থার্ড অ্যাডিশনাল পোল আনার কারণে কিভাবে আমাদের সিস্টেমটা চেঞ্জ হবে, এটা কি সেকেন্ড অর্ডার সিস্টেমে থাকবে না থার্ড অর্ডারে কনভার্ট হবে, সেকেন্ড অর্ডার সিস্টেমে কনভার্ট করতে হলে কখন ইগনোর করবো, কোন কন্ডিশনে, 5 গুণ বা 5 গুণের বেশি, ওটা ওই কন্ডিশনটা। তারপরে লাস্ট এটা ছিল আমাদের যদি সিস্টেমের মধ্যে অ্যাডিশনাল জিরো আনা হয়, জিরো আনলে কি হয়। তাহলে এখানে ওই যে ওই সিস্টেমটার আবার নাম আছে, একটা স্পেশাল কেস আছে, ওই স্পেশাল কেসটা হচ্ছে নন মিনিমাম ফেজ সিস্টেম। এই অংশটুকু পুরোটাই থিওরি। হ্যাঁ স্যার, এক্সারসাইজ 29 নাম্বারটা কিভাবে করব স্যার? আচ্ছা, দেখি এই এই ইয়ার কি বলে এই প্রবলেমের এটা কি চ্যাপ্টার 4। জি স্যার। চ্যাপ্টার 4 এর 29। হ্যাঁ, step response shown, find the transfer function। step response এর জন্য সিটি থেকে আচ্ছা 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 এখানে ট্রান্সফার ফাংশন বের করতে হবে, তার মূলত এখান থেকে ওই যে ইয়ে বের করতে হবে। এটা কি ফার্স্ট অর্ডার সিস্টেম বলা আছে না সেকেন্ড অর্ডার সিস্টেম? সেকেন্ড অর্ডার সিস্টেম হ্যাঁ, না এটা সেকেন্ড অর্ডার সিস্টেম। ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন, সমস্যা নাই, এখান থেকে তুমি ইয়ে বের করো, যেহেতু একটা গ্রাফ দেয়া আছে, এখান থেকে তুমি পিক টাইম আর সেটলিং টাইম বের করো। পিক টাইম না, সেটলিং টাইম বের করো। পারা যাবে না সেটলিং টাইম? সেটলিং টাইমের ইয়ে কি ছিল, নিয়ম কি ছিল? সেটলিং টাইম হচ্ছে 0 থেকে শুরু করে 98% অফ দ্য ভ্যালু। হ্যাঁ, তাহলে যে ভ্যালুতে ম্যাক্সিমাম, যে ভ্যালুতে যে ফিক্স হয়ে যায়, তাহলে 2
2 98%, তার মানে 2 into 0.98, 2 into 0.98 করলে যা আসে সেই মান যেতে যতটুকু সময় লাগে। তাহলে আমি একটা অ্যানোটেট স্যার করি। 1.96 স্যার। হ্যাঁ 1.96, তাহলে এই যে 1.96 এ এখানে সামওয়্যার এখানে, তাহলে ওইটা যেতে যে সময়টুকু লাগে ওই টাইমটুক হচ্ছে আমাদের সেটলিং টাইম। ঠিক আছে? এটা কি আঁকলেন স্যার? হ্যাঁ এই যে এটা মাত্র আঁকলেন স্যার, red এটাই যে color দিয়ে এটা কিভাবে আঁকলেন? 1.96 হচ্ছে, আমি একটু মার্ক, এটা 1.96 এখানে না, আচ্ছা আচ্ছা থেকে রেসপন্স 1.96 যেতে যে সময়টুকু লাগে একেবারে জিরো টাইম থেকে সেই টাইমটুকু হচ্ছে আমাদের সেটলিং টাইম। আচ্ছা স্যার এটা বুঝলাম। তারপর ঠিক আছে? স্যার তারপরে গুলো কি সেম ভাবে নাকি? হ্যাঁ না, এটা তো তুমি সেটলিং টাইম বের করলা, এখান থেকে ট্রান্সফার ফাংশন বের করতে বলা হয়েছে। তাহলে সেটলিং টাইমের ফর্মুলা কি? সেটলিং টাইমের ফর্মুলা কি 4/zeta omega n? জি স্যার। হ্যাঁ, তাহলে সেটলিং টাইম 4/zeta omega n equals to 1.96। ঠিক আছে? 1.96 না সরি, এখানে যত টাইমটা আসে এটা কত হবে? এটা সে 0.07 বা 0.08, 0.07, হ্যাঁ জি স্যার 0.07 0.07, এটা ওমেগা ইন ইনটু 0.07। হ্যাঁ 0.07, এটা হচ্ছে আমাদের, তাহলে 4/zeta omega n equals to 0.07, এটা হলো একটা ইকুয়েশন আসলো। হ্যাঁ আচ্ছা, এইটার মধ্যে কি এটার মধ্যে তুমি পার্সেন্টেজ ওভারশুট বের করার কোনো সুযোগ আছে? স্যার ওই যে ওভারশুটে একটা ফর্মুলা শিখছিলাম স্যার, সি ম্যাক্সিমাম মাইনাস সি ফাইনাল। হ্যাঁ সি ম্যাক্স মাইনাস সি ফাইনাল, সি এখানে তো ফাইনাল নাই, সি ম্যাক্স আর সি ফাইনাল সেভ, তাহলে এখানে পার্সেন্টেজ ওভারশুট নাই, জিরো অ্যাকচুয়ালি। এটা কি ইয়ে কেসটা নাকি দেখো তো, ক্রিটিক্যালি ড্যাম্পড কেস নাকি দেখো তো। জি স্যার ক্রিটিক্যালি ড্যাম হলে স্যার 1 হবে না স্যার, তাহলে 0 জিটার মান হচ্ছে এখানে 1। হ্যাঁ তাহলে জিটার মান যদি ক্রিটিক্যালি ড্যাম্পের জন্য জিটার মান 1 না 0? স্যার 1 ক্রিটিক্যাল ড্যামের জন্য 1 আর One. আনড্যামের জন্য 0। রাইট, তাহলে জিটার মান তোমার জানা আছে, তাহলে জিটার মান দিয়ে জিটা জানা কেমনে আছে। পেলাম স্যার? ওভারশুট 0 বললেন, জিটা কিভাবে পেলাম স্যার? বুঝি নাই, আরেকবার বলো। জিটা 1 কিভাবে পেলাম? এটা ক্রিটিক্যালি ড্যাম্প সিস্টেম, ওভারশুট নাই কোনো। ও আচ্ছা, ওভারশুট না থাকলে ক্রিটিক্যাল ড্যাম। হ্যাঁ 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 আচ্ছা জিটা 1 স্যার তারপরে আসলে এই জিনিসগুলা এইটা থেকে না করে তুমি সেকেন্ড অর্ডার থেকে করো, কারণ আমাদের এই ফর্মুলাগুলা বেশি ইম্পর্টেন্ট ফর সেকেন্ড অর্ডার সিস্টেম, এই সরি আন্ডার ড্যাম্প সিস্টেম। তুমি এই যে এটা থেকে করো, পরেরটা করো 29 এর, তুমি এই যে পরের অংশটুকু করো। এটা হচ্ছে আন্ডার ড্যাম্পড আন্ডার ড্যাম্পড কেস, বা এর পরের অংশটুকু ওভার ড্যাম্পড কেস। এখান থেকে আমার মনে হয় ইজিলি সবকিছু তুমি ভ্যালু পাবা। তখন ওইটা থেকে যেটা বললাম যে ওখান থেকে শুরুটা করব এটা বুঝতেছি না স্যার। না এই যে বললাম সেটলিং টাইম বের করবা, পিক টাইম বের করবা, পিক টাইম তো না, হ্যাঁ পিক টাইম না, পার্সেন্টেজ ওভারশুট বের করবা। ওখান থেকে পার্সেন্টেজ ওভারশুটের থেকে তুমি জিটার মান পাবা, জিটা পেলে জিটার মানটা তুমি সেটলিং টাইমে বসাবা, বসায় তুমি ওমেগা এন এর মান বের করতে পারবা। আর জিটা ওমেগা এন এর মান জানা থাকলে ট্রান্সফার ফাংশন বের করা সম্ভব। তারপর জিটা বাক করে দাও যে মেইন ফর্মুলাতে ফেলে আর করা। হ্যাঁ 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 স্যার এই তিনটা জিনিস একটু স্যার একটু বলে দেন স্যার। কোনটা? এই যে ফার্স্টের তিনটা জিনিস ফার্স্টের তিনটা জিনিস বলতে সেটলিং টাইমটা একটু আরেকবার যদি দেখাতেন। সেটলিং টাইম হচ্ছে ফাইনাল ভ্যালুর 98% গেলেই হচ্ছে সেটলিং টাইম শুরু, সেটলিং টাইম পর্যন্ত এটার রেঞ্জ। তাহলে এখানে আমাদের এটা ম্যাক্সিমাম কত আসে, যে ভ্যালুটা দিয়ে ফিক্স হয়ে যাচ্ছে পরেরটার জন্য? স্যার 11 হতে পারে, 11 ধরা যায়, রাইট 11 ধরা যায়। তাহলে 11 এর 98%, 0.11 ইনটু 0.98 কত হবে? ক্যালকুলেটরে বসাও। 11 কি হবে নাকি? আরো বেশি হবে না স্যার? কেন? এই যে এটা তুমি লাইনটা দেখো, এই যে এটা হচ্ছে 10, তাহলে ফাইনাল ভ্যালুটা হচ্ছে আমাদের 11 না? হ্যাঁ ফাইনাল ভ্যালু 11। তাহলে 11 এর 98% কত হয়? 9.9। 9.9। তাহলে এটা হচ্ছে এই যে নিচে কোন এই যে খুবই কাছাকাছি। তাহলে আমি যদি এখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করি, এই যে স্ট্রেট লাইন ড্র করি, এই এটা এখান পর্যন্ত আমি ড্র করলাম, তাহলে গ্রাফের মধ্যে যেখানে এই টাইমটা যত আসে এটা হবে আমাদের সেটলিং টাইম। হ্যাঁ গ্রাফের মধ্যে আর 98% তো স্যার 10.78 আছে আমার। ও তো 10.7। জি স্যার, যে 10. 10 দশমিক কত?
7 স্যার। স্যার 7-8 10.78, তাহলে 10.78, 10.78 হচ্ছে এইখানে কোথাও একটা, আমাদের একেবারে শেষের দিকে যেতে হবে, একেবারে কাছাকাছি কনস্ট্যান্ট ভ্যালুর কাছাকাছি যেই টাইমটা আসে সে এইরকম একটা টাইম। তাহলে এখানে টাইমটা কত লেখা যায়? 3.6 বা 7। জি স্যার। তাহলে এটা কি টাইম বেরোলো স্যার? এটা 3.6 সেটলিং টাইম। জিরো থেকে শুরু করে 98% অফ দ্য ভ্যালু পর্যন্ত যে টাইমটুক থাকে সেই টাইমটুক হচ্ছে আমাদের সেটলিং টাইম। আচ্ছা। এটা হচ্ছে সেটলিং সেটলিং। স্যার না একটা ফর্মুলা বলেন স্যার, এই যে প্রথমটাতে 4/zeta ওমেগা। তো তুমি এখানে জিটা ওমেগান কোথা থেকে পাবা? গ্রাফের মধ্যে থেকে। আচ্ছা গ্রাফের মধ্যে থেকে তো জিটা ওমেগান নাই, গ্রাফের মধ্যে থেকে পিক টাইম, সেটলিং টাইম এগুলো বের করতে পারবা। আচ্ছা। ঠিক আছে, তাহলে স্যার এখানে আমরা গ্রাফ দেখেও জিটার মান বের করতে পারবো তাই না? মানে গ্রাফটা কেমন এটা দেখে। হ্যাঁ বের করতে পারবো, কিন্তু তোমার তো স্পেসিফিক মান বলতে হবে। এখানে তোমার তুমি জানো রেঞ্জটা জানো। হ্যাঁ, আন্ডার ড্যাম্প কেসের জন্য জিটার মান কত? 0 থেকে 1 না? জি স্যার, জি 0 থেকে 1। কিন্তু তুমি স্পেসিফিক মান বলতে পারবা? না ওটা স্যার। ওটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে স্যার টিএস টা কত ধরলাম? 3. এখানে সেটলিং টাইমটা কত হয় দেখো তুমি, এখানে 3.6 না 7? 3.7 ধরি স্যার। 3.7 নেওয়া যায়। ওকে, সো এটা অ্যাপ্রক্সিমেট, এটা যে 7 ধরবে তারও কারেক্ট, যেটা যে 3.6 ধরবে সেটাও কারেক্ট। হ্যাঁ, তাহলে এই যে 3.7 এটার ফর্মুলা, সেটলিং টাইমের ফর্মুলা 4/zeta ওমেগা n, এটা ইকুয়ালস টু 3.7। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। এরপরে হচ্ছে আমি পার্সেন্টেজ ওভারশুট বের করব। পার্সেন্টেজ ওভারশুট কেন বের করব? কারণ আমার এই যে জিটার মানটা দরকার। তাহলে স্যার এতটুকু করে রাখলাম, তারপর হচ্ছে আমি ওভারশুটটা বার করব। ওভারশুট বের করব। আচ্ছা, ওভারশুট বের করে আমি হচ্ছে এটা মুছে ফেলতেছি। পার্সেন্টেজ ওভারশুটের জন্য আমাদের ফর্মুলা ছিল কি? ফর্মুলা ছিল কি? পিক ভ্যালু সি ম্যাক্স মাইনাস সি ফাইনাল বাই সি ফাইনাল। রাইট। তাহলে এখানে সি ম্যাক্সটা কত? এখানে স্যার 14 ধরি। 14 ধরো, ওকে, এটা 14। আর এই সি ফাইনালটা কত এখানে বলছো? স্যার সি 10 ফাইনাল 11 স্যার 11। 11। তাহলে এই যে বের করো সি ম্যাক্স মাইনাস সি ফাইনাল। সি ম্যাক্স হচ্ছে 14 মাইনাস 11 ডিভাইডেড বাই 11 ইনটু 100। 0.27 into 100। 0.27। তাহলে পার্সেন্টেজ ওভারশুট, তাহলে পার্সেন্টেজ 27.27। পার্সেন্টেজ ওএস আসে হচ্ছে কত? 27.27। 27.7, তো 27.3। 27.3। এখন এই যে 27.3 এটার সাথে আমাদের একটা জিটার ফর্মুলা ছিল না, বড় ফর্মুলা, আজকে অঙ্ক করলাম। জি স্যার মাইনাস লন হ্যাঁ, পার্সেন্টেজ। তাহলে ওখান থেকে জিটার মানটা, কম্পেয়ার করে বের করতে হবে স্যার। হ্যাঁ মানে ওখান থেকে কম্পেয়ার করে বের করতে হবে। কম্পেয়ার করে না, ওখান থেকে তুমি ক্যালকুলেশন করে বের করবা। এই যে মাইনাস লন পার্সেন্টেজ ওভারশুট বাই 100 ডিভাইডেড বাই রুট ওভার পাই স্কয়ার প্লাস ওই যে ফর্মুলাটা, বড় ফর্মুলা। জি স্যার। হ্যাঁ, ও পার্সেন্টেজ ওভারশুটের মান দেয়া আছে, এখন জিটার মান বের করো। আচ্ছা, জিটার মান বের হলো কিছু একটা সে, তো ওই জিটার মান বের করে এই যে এখানে জিটাতে বসাও, ওই যে উপরের ইকুয়েশন, এই যে এখানে বসাও। বসানোর পর কি এখানে ওমেগা এন এর মান বের হয়ে আসবে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে জিটার মান আছে, ওমেগা এন এর মান আছে, ট্রান্সফার ফাংশন বের করা যাবে না? জিটার মান 0.38। 0.38, ওকে ওকে। জি স্যার, বের করা যাবে ট্রান্সফার ফাংশন। 0.38, তাহলে 0.38 বসাও। এখানে বসানোর পরে ওমেগা এন এর মান যা আসে সেটা থেকে আমি ওই যে ট্রান্সফার ফাংশন বের করতে পারবো। জিটা ওমেগা এন এর ফর্মুলা ছিল ট্রান্সফার ফাংশন বের করার, ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস 2 জিটা ওমেগা এন প্লাস ওমেগা এন স্কয়ার। জি স্যার, পারবো স্যার। ঠিক আছে, তাহলে এই সেম ওয়েতে পরেরটাও কিন্তু ওভার ড্যাম্পড, সরি পরেরটাও আন্ডার ড্যাম্পড কেস, পরেরটার জন্য সেম ধরনের ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে ওই যে পরেরটা কি আন্ডার ড্যাম্প স্যার? হ্যাঁ পরেরটা আন্ডার ড্যাম্প। পরেরটা আন্ডার স্যার ড্যাম্প। পরেরটা। আচ্ছা স্যার পরেরটা তাহলে বলুন। একই কারণ হচ্ছে ওই যে ম্যাক্সিমাম একটা পিক ভ্যালুতে যে তারপরে আস্তে আস্তে ডিকে করতেছে, এটা তো আন্ডার ড্যাম্পড এর গ্রাফ। জি স্যার। আচ্ছা, উপরে একটা স্কিল অ্যাসেসমেন্ট হারুন জানতে চাইছিল,
স্কিল অ্যাসেসমেন্ট 4.6 হারুন কি আছে? হারুনুর রশিদ আছো আছো? জি স্যার। ওকে ওকে, আমি এই যে তোমার যে প্রবলেমটা ছিল সেটা বলতেছি। এটা কই গেল? এটা, হ্যাঁ, তাহলে এটার কথা বলছিলাম যে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন করা যাবে নাকি। হ্যাঁ, তাহলে ডমিনেন্ট পোল আগে দেখতে হবে কোনটা ডমিনেন্ট পোল। তাহলে ট্রান্সফার ফাংশনের মধ্যে এই যে দেখো a স্কয়ার প্লাস 4s প্লাস 100, এটাকে সলভ করে s এর মান যেটা বের হবে ওটা হবে ডমিনেন্ট পোল। হ্যাঁ, ওই s এর দুইটা মান বের করবা। বের করার পরে তারপর থার্ড অর্ডার যে পোলটা, থার্ড আরেকটা পোল আসতেছে, ওটার সাথে কম্পেয়ার করতে হবে ডমিনেন্ট পোল, যে এইটা কি সেকেন্ড অর্ডার হিসেবে রাখা যাবে নাকি এটাকে বাদ দিতে ইগনোর করা যাবে। তাহলে এই s স্কয়ার প্লাস 4s প্লাস 100 এটার ডমিনেন্ট পোল বের করার পরে পোলের যে রিয়েল মানটা আছে বা রিয়েল ভ্যালুটার সাথে আমি 5 গুণ করব। তাহলে আমাদের নিয়ম ছিল 5 গুণের বাম পাশে যদি এক্সট্রা অ্যাডিশনাল পোলটা আসে তাহলে ওটাকে আমরা ইগনোর করব, আর যদি ডান পাশে আসে তাহলে এটাকে আমরা ইগনোর করতে পারবো না। তাহলে এখানে কে জানি বলছিল এটা s স্কয়ার প্লাস 4s প্লাস 100 এটা করলে কত আসে রিয়েল ভ্যালুটা? -2 আসে। -2 এটাকে তো কোনো কমপ্লেক্স মান আসে নাকি? স্যার। জি স্যার, জি কমপ্লেক্স। স্যার, কমপ্লেক্সটা তাহলে তো বাদ দিতে হবে। হ্যাঁ, কমপ্লেক্সটার মধ্যে শুধু রিয়েলটা নিয়ে কাজ করতে। তাহলে কত আসে একটু আমরা বলো তো? -2 প্লাস প্লাস -2 প্লাস 9.7, মানে j অফ 9.7। আচ্ছা ওকে, সমস্যা নেই, 9.7। ওকে, তাহলে এখানে আমাদের দুইটা পোলের মান আসে, খেয়াল করে দেখো এই যে s স্কয়ার প্লাস 4s প্লাস 100 এটার জন্য আমাদের এরকম দুইটা পোল আসে, একটা প্লাস একটা মাইনাস কনজুগেট আকারে আছে। তাহলে আমরা রিয়েল পার্টটা দেখব, রিয়েল পার্টের 5 গুণ, তাহলে -2 × 5। তাহলে আমাদের গ্রাফের মধ্যে এই রেঞ্জটা হচ্ছে রিয়েল, এখানে রেঞ্জটা হচ্ছে -10। এটা হচ্ছে আমাদের রেঞ্জ ম্যাক্সিমাম এই পর্যন্ত। 10 পর্যন্ত যদি আমাদের পোল আসে তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব থার্ড অর্ডার হিসেবে, আর না হলে এটাকে বাদ দিয়ে দিব। এই যে s + 15 এটার জন্য এক্সট্রা পোলটা কোথায় আসতেছে? -15 এ, ঠিক আছে, -15 এ। এটা হচ্ছে -15। তাহলে -15 এর পোলটা আমাদের 10 এর বাম পাশে আছে, সো এটাকে ইগনোর করা যাবে। 10 এর যদি ডান পাশে থাকে, -10 এর ডান পাশে থাকতো তাহলে এটা ইগনোর করা যেত না। তাহলে যেহেতু ইগনোর করা যাবে এই কারণেই আনসারটা হয়েছে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ইজ ভ্যালিড, মানে আমরা এটাকে সিস্টেমটাকে সেকেন্ড অর্ডার হিসাবে অ্যাপ্রক্সিমেট করতে পারবো, যেহেতু এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, সিমিলারলি পরেরটা হচ্ছে s + 4। দেখো s + 4টার জন্য আমাদের পোলটা কোথায় আসতেছে? -4 এ। -4 হচ্ছে এখানে। তাহলে এখন কি -10 এর ডান পাশে পোলটা আসছে না? তাহলে এখন এটাকে -4টাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না, এখানে পোলটা যেখানে আছে সেখানেই রাখতে হবে। সো এটা একটা থার্ড অর্ডার সিস্টেমে কনভার্ট হয়ে গেছে। বি নাম্বারটা একটা থার্ড অর্ডার সিস্টেম। এখন জি স্যার, থার্ড বুঝতে সিস্টেমের জন্য এই যে আনসারটা লেখা যে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ইজ নট ভ্যালিড। বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন, আর কোনো প্রবলেম? হারুন বুঝছো নাকি? জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমার মনে হয় আমি শেষ করবো। 3টার বেশি, 3:30টার বেশি বাজে। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ। ক্লাসের বাইরে একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আমি তো স্যার গ্রামে থাকি, এখানে স্যার মানে নেট অনেক খুবই কম পাই। হ্যাঁ। পরীক্ষার সময় তো স্যার মোবাইল